কাগজে কলমে প্রধানমন্ত্রী পদে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে থাকা শেখ হাসিনা বা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ আরো কয়েকজনের বিরুদ্ধে রায় ঘোষণার একটি তারিখ ধার্য রয়েছে। কিন্তু এই সময়টিতে আমরা দেখছি বিশ্ব মিডিয়া যেন মেতে উঠেছেন শেখ হাসিনাকে নিয়ে। প্রতিদিন আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন মিডিয়া যেন প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন, কার আগে কে কিভাবে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করবেন। ঝড়ের বেগে যেন শেখ হাসিনার সাক্ষাৎকার গুলো প্রকাশ পাচ্ছে, প্রচার হচ্ছে। এমনি পরিস্থিতিতে 17 তারিখকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষণা করেছে শাটডাউন কর্মসূচি। প্রশ্নটি হলো, বা অনেকে বলার চেষ্টা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই যে শেখ হাসিনার বিশ্ব মিডিয়ায় যে ঝড়, এর পাশাপাশি দেশে যে শাটডাউন কর্মসূচি, এই শাটডাউন থেকে ডক্টর ইউনূসের স্টেপ ডাউন কতদূর? এই প্রশ্নটি নিয়ে আমার সঙ্গে অতিথিকে দেখতে পাচ্ছেন, যাকে আমরা সবাই, আপনারা সবাই চিনেন, যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাংবাদিক, বাংলাদেশের দস্তগীর জাহাঙ্গীর। আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমি একটু শুরু করতে চাই আপনার কাছ থেকে এইটুকু জেনে যে হঠাৎ করে শেখ হাসিনাকে নিয়ে মেতে উঠলো কেন বিশ্ব মিডিয়া? প্রতিদিন যেভাবে তার সাক্ষাৎকার, তার বক্তব্য আসছে, এটি কেন? আপনি আপনার ব্যাখ্যা কি হবে, বিশ্লেষণ কি হবে? খুব স্বাভাবিক কিন্তু খুব শক্তিশালী প্রশ্ন। স্বাভাবিক এই কারণে যে আমরা ইতিমধ্যে আমরা যারা সংবাদ বিশ্লেষণ করি তথা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমরা সবসময় কাজ করি, তারা কিন্তু 5ই অগাস্টের আগেই, জুন মাস থেকেই আমরা এটা বুঝতে ছিলাম এবং আমরা এই তথ্যগুলো নিয়ে কথা বলছিলাম যে বাংলাদেশে একটি অসুস্থ পরিবেশ তৈরি করে সরকারকে আসলে একটি বিরাট এমন ভাবে বলবো যে বিরাট একটি এমন পরিস্থিতি তৈরি করতে হতে পারে, যে পরিস্থিতি মোকাবেলা করতে সরকারকে অনেক কিছু ব্যয় করতে হবে। এটার সংক্ষিপ্ত রূপে আমরা বলি রাষ্ট্রকে খেপিয়ে তোলা। আপনি যখন রাষ্ট্রকে খেপিয়ে তুলবেন তখন অনেক বড় সমস্যা দেখা যায়। আমি সেটা একটু বিশ্লেষণ করতে হবে এই কারণটা। ব্যক্তিগতভাবে আমাকে খেপিয়ে তুললে যেরকম একটি মানুষ তার হিতাহিত জ্ঞান চ্যুত হয়, রাষ্ট্রকে যখন খেপিয়ে তোলা যায় যে টেকনিক ব্যবহার করলে, তখন রাষ্ট্র স্বাভাবিকভাবে তার আইন প্রয়োগে বাধ্য হয়, যেটার জন্য তার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। রাষ্ট্রের সম্পত্তি আপনি যদি আক্রমণ করেন আর পুলিশ সেখানে বাধা না দেয়, আর পুলিশকে আক্রমণ করলে পুলিশদের গুলি করার অধিকার রয়েছে, এসবগুলো আইনসম্মত। অতএব এই স্টেপগুলো যদি রাষ্ট্র গ্রহণ না করে, তাহলে রাষ্ট্রের যে সার্বভৌমত্ব, দেশ চালানোর যে আমি বলবো ক্ষমতা, সেটা নষ্ট হয়ে যায়। তখন রাষ্ট্রের মানুষগুলো আর সেই সরকারকে, সেই সরকারের পুলিশ বাহিনীকে, নিরাপত্তা বাহিনীকে আর মর্যাদা দেয় না, সহজ বাংলায় আর ভয় পায় না। তখন তারা অপরাধে লিপ্ত হয়, যেই কাজটা তারা করেছে অ্যাকচুয়ালি। অতএব বিশ্ব ব্যবস্থা, যেমন আমরা আপনার প্রশ্নের উত্তরে আমরা যেতে পারি যে 5 জুলাই অগাস্ট মাসের আন্দোলনের ঠিক আগেই বিশ্বে যে সকল জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছেন, এমনকি তৎকালীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসা ছিলেন চেয়ারে, আর তিনি মাটিতে হাঁটু গেড়ে তার সাথে মাথা সমান করে কথা বলার জন্য উনি হাঁটু গেড়ে বসেছিলেন। এটা মাত্র কিছুদিন পূর্বে, গত 24 সনের। এই বিষয়গুলোকে যদি আপনি একটি জায়গায় নিয়ে আসেন, তাহলে সকলের কাছে এটা ছিল একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন। আসলে বাংলাদেশে কি ঘটলো যে শেখ হাসিনাকে এইভাবে পুশ করে ভারতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাদের নিজস্ব পরিবহন, এই কথাগুলো কিন্তু বলতে হবে। কে পুশ করেছে? বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাদের নিজস্ব পরিবহনে ওনাকে বাংলাদেশে তাদের কোথাও সেফ জায়গায় না রেখে তারা ভারতে দিয়ে আসছেন। এবং এই কারণগুলো যখন ধীরে ধীরে হতে চাইলো, আনকভার হতে থাকলো, তখনই বিশ্ব
মিডিয়া এবং বিশ্বের যে সকল রাষ্ট্রের রাজধানীগুলোতে আসলে বিশ্ব ব্যবস্থাপনা নিয়ে, রাজনৈতিক ব্যবস্থাপনা নিয়ে আলাপ আলোচনা করা হয়, ঠিক সেখানেই হলো এটার এই আপনার প্রশ্নের উত্তর রয়ে গেছে। কারণ তারা শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রী ভাবেন এবং তারা ইতিমধ্যে জেনে গেছে যে এই যে ডক্টর ইউনূসকে তারা ভেবেছিলেন ইউনূস তাদেরই লোক। তার অর্থ হলো যে ভ্যালুস গুলো, পশ্চিমা ভ্যালুস গুলো, পশ্চিমা ভ্যালুজের মানে সবচেয়ে বড় যে ভ্যালুটা নিয়ে আমরা আলাপ করতে পারি সেটা হলো, মানে যদি এটা শব্দটা অনেকে মনে করবেন এটা কমিউনিজমের, বাট না। এখন সামাজিক অর্থে সাম্য, যে সকল মানুষের সম অধিকার, সকল ধর্মের সম অধিকার। আপনার রাষ্ট্রের ভেতরে এক ধর্ম বেশি সুযোগ সুবিধা পাবে, আরেক ধর্ম পাবে না, এসবগুলো আর নাই ওয়েস্টে। এমনকি আমেরিকার কথা বলছি, আপনারা টাইমস স্কয়ারে দেখতে পাচ্ছেন আপনারা নামাজ হচ্ছে, পূজা হচ্ছে টাইমস স্কয়ারের মতন জায়গায়। অতএব কেউ যে, এবং ওয়াশিংটন ডিসিতে এক সময় আমার এখন দিনটা মনে নেই, ঘন্টা মনে নেই, আমি উদাহরণটা দিই। কোনো একটা কারণে ওয়াশিংটন ডিসির সবচেয়ে বড় মসজিদে কনস্ট্রাকশনে ছিল, সামথিং লাইক দ্যাট। তারপর দেখা গেল যে সেই নামাজের আয়োজন, জুম্মার নামাজের আয়োজন করা হলো সবচেয়ে বড় যে চার্চ এখানে, সেই চার্চের ব্যবস্থা করে দেওয়া হলো। এইসবগুলো হলো ভ্যালুস, যেসবগুলো পশ্চিমারা। ডক্টর ইউনূস যে নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি, যদিও আমেরিকান ডিপ স্টেট শব্দটা এত বেশি ব্যবহৃত হয়, আমি ব্যবহার করি না কখনো, কিন্তু ডিপ স্টেট সহজভাবে বললে সহজ নয়। আমরা কি আসলে ডিপ স্টেট সম্বন্ধে জ্ঞান জানি না, আমিও জানি না তেমন ভালো করে। তবে এরা শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে এমন লোককে বসানোর চিন্তা করলো যে তাদের ভ্যালুস গুলো রক্ষা করবে, আবার যে রাজনৈতিক টানাপোড়েন ইন্দো প্যাসিফিক জোন নিয়ে সেই সবগুলো থেকে তারা উত্তরণ হবে। কিন্তু ডক্টর ইউনূসের কাঁধে ভর করে যে বাংলাদেশের যে পুরাপুরি ব্যবস্থাটাই চলে গেল পশ্চিমা ভ্যালুসের বিরুদ্ধে, আফগান স্টাইল বা ইরানিয়া, স্পেশালি পশ্চিমারা যে বিষয়টা এখন সবচেয়ে বড় ভয় পাচ্ছে, যেটা ওই যে মাওলানা যিনি একটা হোটেলে ধরা পড়ে জেলে ছিলেন, সে কিন্তু ডিক্লেয়ার করেছে ইতিমধ্যে যে আমাদের, ইচ্ছা করি বলি না, আচ্ছা ধন্যবাদ আপনাকে বলার জন্য। সেই ব্যক্তিটা কিন্তু কিছুদিন আগেই বললেন যে বাংলাদেশে এখন ইসলামী রেভলিউশন তৈরির ধাপের দিকে এগিয়ে যাচ্ছে। এইসবগুলো হলো পশ্চিমাদের কাছে আমি বলবো যে আমি তো আমার কাজ, আপনার কাজ, তৌফিক মারুফ ভাই আপনাকেও কংগ্রেচুলেশন এবং স্যালুট জানাই। আমাদের কাজ তো রাজনৈতিক কোনো দলকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য আমি করছি না, আপনি করছেন না। আমরা যে কাজটা করছি যে বাংলাদেশ যে রাজনৈতিক ভ্যালুসের উপর দাঁড় করে বঙ্গবন্ধু তৈরি করে দিয়ে গিয়েছিলেন, সেই দেশটি যাতে সেই ভ্যালুস গুলো রক্ষা করে ভবিষ্যতের পথে আগায়। 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমি 15 সেকেন্ডের জন্য দেশে যাইনি, কোনো সরকার প্রধানের সাথে আমার কোনো লেনদেন দরবার নেই। কিন্তু এখন যে যুদ্ধ অবস্থা, এটা হলো এই পশ্চিমারা এখন যে মেতে উঠেছে শেখ হাসিনাকে নিয়ে, তখন শেখ হাসিনাকে নিয়ে আমরা প্রতিদিন দিন রাত, আপনি আমি, যে আমরা আসলে শেখ হাসিনার পক্ষে কাজ করছিলাম না, আমরা করছিলাম আসলে বাংলাদেশে যে মৌলবাদের বীজ এখন অঙ্কুরিত হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি যে মাদ্রাসা হয়ে যাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে যে খেলাফতের মিছিল হচ্ছে ওপেনলি, সমস্ত জেলখানাকে, এমনকি জুলাই মাসে নরসিংদীর জেলখানা ভেঙে যেখানে এই জঙ্গিদেরকে উনি জেলে পুরে রেখেছিলেন, তাদের সকলকে মুক্ত করে নেওয়া হয়েছে। এই বিষয়গুলো এখন পশ্চিমাদের কাছে উদ্বেগ। এবং আপনারা জানেন যে পশ্চিমা ভ্যালুস গুলোর মৌলিক যে আমি বলবো ধরে রাখার জন্য যে কাজ করে, তারা হলো এই সুপার ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার হাউস গুলো, যেমন আমি বলছি রয়টার্স এর কথা। অতএব রয়টার্স দিয়ে যখন শেখ হাসিনা শুরু করলেন, হোয়াট এ গেম চেঞ্জ ম্যাটার। সো তারপর এখন তো সকলেই উদ্গ্রীব ওনার সাথে কথা বলতে, কারণ হলো রয়টার্স হলো বিশ্বব্যাপী আমাদের এই সংবাদগুলোকে সংগ্রহ করায়, আমাদের বিভিন্ন গণমাধ্যমে তারা সংবাদগুলোকে সরবরাহ করে। অতএব এই সংবাদের সাথে যখন শেখ হাসিনা এসে কথা বলা শুরু করলেন বাংলাদেশ ব্যবস্থা নিয়ে, বাংলাদেশে কি হয়েছে তা নিয়ে,
তখন বিশ্বের অন্যান্য গণমাধ্যম শেখ হাসিনাকে নিয়ে তোলপাড় করবে, এটাই স্বাভাবিক। কারণ তারা সরাসরি জানতে চাচ্ছে আসলে বাংলাদেশে সেই দিন কি হয়েছিল, বাংলাদেশে এই ব্যবস্থাটা, যে ব্যবস্থাটা ডক্টর ইউনূস তৈরি করেছেন, 15 মাস গত হলো, নির্বাচনের কোনো কিছুই দেখতে পাচ্ছি না, বা পৃথিবীর কেউ দেখতে পাচ্ছে না। একটি দেশ এত দীর্ঘ সময় ধরে অগণতান্ত্রিক, অসাংবিধানিক সরকার নিয়ে কিভাবে পরিচালিত হচ্ছে, এই সার্বিক বিষয়গুলো নিয়েই আসলে ছিল, আমি বলবো, পশ্চিমা গণমাধ্যমের উৎসাহ। এবং নট অনলি উৎসাহ, তারা এটা নিয়ে আসলে জানতে চাচ্ছিলেন। আমরা জানি যে বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজগুলো করছেন, তার ভিতরে উনি এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলছেন। আরেকটি বিষয় হলো যে আমরা জানি যে যখনই কোনো অপরাধের বিচার করা হয়, সেই অপরাধের বিচারের জন্য আপনাকে প্রথমেই নির্ধারণ করতে হবে সেই অপরাধের জন্য যেই কোর্টে বিচারটুকু হবে, সেই কোর্টে আসলে সেই কোর্টের জুরিসডিকশন আছে কিনা। আমি আবারও রিপিট করি যে কোনো অপরাধের বিচার করতে হলে প্রথমে যে বিষয়টা নির্ধারণ করতে হয় যে এই জুরিসডিকশনটা আসলে কোন কোর্টের। আমি যদি অপরাধ করে থাকি ময়মনসিংহে, আপনি বিচার চান নরসিংদীতে, তাহলে তো এটা হবে না। নরসিংদীর কোর্ট বলবে আমার তো জুরিসডিকশন নেই, এই আদালতের এই জুরিসডিকশন নেই। ঠিক এটাকে যদি এক্সপান্ড করি, তাহলে সেটা আমরা যেটা বলতে পারবো, যেটা প্রমাণিত, যেটা সত্য, আইনগত ভিত্তি নেই, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো বিচার কোনো বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ কারো বিচার করা, যদি না তিনি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে না থাকেন। অর্থাৎ আন্তর্জাতিক আইনের সহজ সংক্ষিপ্ত আকারটা আমি বলি, যেমন যুদ্ধ অপরাধ। যুদ্ধ ছিল বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ, দুইটি জাতির যুদ্ধ। সেই যুদ্ধে যে যুদ্ধ অপরাধ হয়েছিল, সেই যুদ্ধ অপরাধের জন্য বাংলাদেশ সরকার 1974 সনের আইন অনুসারে এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার বলতে গণহত্যার কথা বলছি। গণহত্যা আন্তর্জাতিক আইনে প্রটেক্টেড গণমানুষ, অতএব সেখানে যারা গণহত্যার সাথে যুক্ত তারা সেইখানে বিচার পায়, তাদের জন্য এই জুরিসডিকশন রয়েছে। কিন্তু বাংলাদেশের যে কোনো প্রধানমন্ত্রী, শেখ হাসিনা শুধু নয়, বাংলাদেশের যে কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদের দেশ পরিচালনা করার সুবিধার্থে যদি কোনো আইনের ব্যত্যয় ঘটেও থাকে, তাদের এই, আমি বলবো, অন্য লম্বা করবো না, অন্য দিকে যাব না, কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথমেই তার জুরিসডিকশন নেই এ নিয়ে বিচার কার্য পরিচালনা করা। অর্থাৎ এখানে এটাকেই এই জন্য বলা হচ্ছে ক্যাঙ্গারু বিচার। কারণ এটা একটা বিষয় যে আমার হাতে এখন ক্ষমতা, আমি যা খুশি তা করব। তারপরের ঘটনাগুলো আপনি নিজে জানেন যে এখানে তার সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত আপনি নিয়োগপ্রাপ্ত তারা সে অ্যাডভোকেট বা ওনার কৌশলী, সে তার ভিডিওতে অনলাইনে আমরা দেখতে পাচ্ছি। অতএব এই বিচারে কি হবে না হবে এটা তো আমরা আগেই জেনে গেছি। অতএব এটা একটা প্রভাব। আমি এই জায়গাটিতে যে দুঃখিত, মাঝখানে আমরা একটু টেকনিক্যাল একটু সমস্যা হয়েছিল, কিন্তু আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার কথা দর্শক ঠিকই শুনতে পাচ্ছিলেন। আমি যে প্রশ্নটি একটু করতে চাচ্ছি যে এই শেখ হাসিনার কে নিয়ে মিডিয়া, বিশ্ব মিডিয়া যেভাবে জেগে উঠলো, এটি বাংলাদেশের মানুষের মধ্যেও নতুন করে একটা কৌতূহল তৈরি করেছে, বাংলাদেশের মানুষের মধ্যেও একটা জাগরণ তৈরি করেছে। এই ক্ষেত্রে এই যে শাটডাউন কর্মসূচি তো মূলত আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ, আমরা সবাই যে স্টেপ ডাউন ইউনূস, এটার জন্যই তো মূলত। তো এখন যে টাইটেলটি আমি করেছি, এই শাটডাউন থেকে ডক্টর ইউনূসের স্টেপ ডাউন আসলে কত দূর, আপনার কিভাবে আপনি দেখছেন বিষয়টাকে? শাটডাউন টু স্টেপ ডাউন, নাইস, খুব সুন্দর কাব্যিক ভাবেই দিয়ে করা। আমরা বিষয়টাকে একটু অন্যভাবে দেখব। সেটা হলো যে 14 মাস ব্যাপী বাংলাদেশে বর্তমান অসাংবিধানিক সরকার যে দমন নিপীড়ন চালাচ্ছেন,
বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়ে, তাদের ভাষাই বললাম, আসলে মৌলিকভাবে আওয়ামী লীগকে নিষেধ করে দিয়ে, সেটা হলো যে বাংলাদেশের গ্রামে, অন্ততপক্ষে নরসিংদীর আমাদের গ্রামে বলা হয় মরা রে মারো কেন, উত্তর ছিল নরে কেন। এখন ডক্টর ইউনূসের এটাই গত 14 মাসে আমরা দেখতে পেলাম, তারা তাকে নিষিদ্ধ করলো, নিষিদ্ধ করার পরও তাদের উপর এই অত্যাচার চালাচ্ছে, কারণ সে নরে কেন। অতএব দেয়ালে যখন পিঠ থেকে যায়, বাংলাদেশের একটি আকুতি ছিল সাধারণ মানুষের, শেখ হাসিনার ম্যাজিক শব্দটা আমি ব্যবহার করলাম আজকে। শেখ হাসিনার ম্যাজিক, শেখ হাসিনাকে আসলে বাংলাদেশের মানুষ যেরকম পলিটিক্যাল ম্যাজিশিয়ান মনে করেন, বিশ্বের রাজনীতিবিদরাও শেখ হাসিনাকে সেই রকম শ্রদ্ধা করেন, একজন দূরদর্শীপনা এবং একজন রাষ্ট্র ব্যবস্থাপনায় পরিপক্ক মানুষ হিসাবে। তারই একটি প্রকৃষ্ট প্রমাণ আমরা পেয়ে গেলাম যখন তিনি ডাক দিলেন ঢাকা বন্ধ বা ঢাকা লকডাউন। বা এই ঢাকা লকডাউনের সময় অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন, এবং আওয়ামী লীগের অনেক তার্কি, আমি বলবো বিতার্কিকেরা অনলাইনে বলেছিলেন প্রথম কয়েকদিন যে এটা আত্মঘাতী। এটা আপনারা যেহেতু মাঠে নেই, কেউ যারা বাংলাদেশে আছেন তারা হয় মৃত না হয় জেলে, আর আপনারা যারা রাজনৈতিক নেতৃত্ব এখনো জীবিত আছেন তারা সকলেই প্রবাসী বা যে কোনো উপায়ে আপনাদের আত্মরক্ষার্থে আত্মগোপনে। অতএব মাঠে আপনারা নেই, সেখান থেকে আপনারা যদি লকডাউন সফল করবেন কিভাবে? আমরা গত 50 বছরের ইতিহাসে দেখে এসেছি যে কোনো ধরনের আন্দোলন সফল করতে হলে তাদের মাঠে না থাকতে হয়, আগের রাতে মশাল মিছিল করে, বহু কিছু করে, পিকেটিং করে, যাতে মানুষকে দূরে রাখা যায় এবং উদ্বুদ্ধ করা যায়। কিন্তু এইবার এটা কিভাবে সফল হবে? ম্যাজিকটা হলো এই যে আমরা কিন্তু দেখলাম মাঠে কোনো পিকেটিং নেই, কোনো ধরনের মশাল মিছিল আগের রাতে, কিন্তু সারা বাংলাদেশে কি জানি ছিল লকডাউন ঢাকা। কিন্তু আমার কাছে অন্ততপক্ষে এক ভিডিও ক্লিপ এসেছে 1000-এর উপরে, যে সারা বাংলাদেশের সমস্ত ভেইন রাস্তাগুলোতে তারা দখল করে বন্ধ করে। অতএব এই যে ম্যাজিক, এটা শেখ হাসিনা যেরকম কালকে বঙ্গবীর কাদের সিদ্দিকী বললেন যে আমি তো অনেক পরে বুঝতে পারলাম যে শেখ হাসিনা যেটা বহুদিন আগেই বুঝলো ডক্টর ইউনূস কত খারাপ মানুষ, হ্যাঁ আমি তো সবার শেষে বুঝলাম। ঠিক সেই রকমই দূরদর্শী পনা একমাত্র বঙ্গবন্ধু তনয়ের পক্ষেই সম্ভব। এবং যেই ম্যাজিকে যেটা আমরা দেখতে পেলাম যে ওনার ডাকে বাংলার সাধারণ মানুষ যেভাবে সাড়া দিয়েছে, অতএব আগামীতে যে কমপ্লিট শাটডাউন অফ বাংলাদেশ, যেটা 16 এবং 17 তারিখের কথা বলছেন, 17 তারিখে যে তথাকথিত বিচারের রায় ঘোষণা করার কথা বলছেন, আমার মনে হচ্ছে সেই দিনই ডিসিশন হয়ে যাবে ওনার স্টেপ ডাউনের আর কত মুহূর্ত। আমি আর সময় বলবো না, মিনিট বলবো না, ঘন্টা বলবো না, দিন বলবো না, মাস বলবো না, সেখান থেকেই হয়তোবা মুহূর্তগুলো গণনা করা হবে যে এই ব্যক্তির টোটাল স্টেপ ডাউন। অতএব আমি স্টেপ ডাউনের আসলে পক্ষে নই, আমি হলাম পক্ষে জনগণ তাকে ধরে নিয়ে এসে জনগণের আদালতে তার বিচার করা হবে, এবং সেটা হবে শাহবাগে। কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থাকে উনি সার্বিকভাবে মব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। উনি গত সপ্তাহে 22 জন বিচারপতি নিয়োগ করেছেন উইদাউট এনি কাইন্ড অফ ক্রাইটেরিয়া ম্যানেজমেন্ট, এবং সেই 22 জনের ভিতরে একজনও মুসলমান ছাড়া অন্য কেউ নেই। যারা মুসলিম আপনারা শুনছেন তারা বলবেন আমি মুসলিম বিরোধী। না, আমার দেশ শুধু মুসলমানের দেশ নয়। 22 জন বিচারকের সংখ্যার পূর্ণপাত অনুসারে অন্তত পক্ষে 1/2 জন হলেও তো সেখানে থাকার কথা। হ্যাঁ, তা মুহাম্মদ বিশ্বাস নামেও কাউকে দেখিনি, আমি যদি এইভাবে বলি। অতএব আপনারা অনেকে, আমি আইনজীবী হিসাবেও বলবেন যে দস্তগীর এটা কি বললেন যে ওনাকে জনগণের আদালতে, হ্যাঁ বিচার ব্যবস্থা তো নাই বাংলাদেশে। সেটাকে যখন বঙ্গবন্ধুর অনুসারী কোন সরকার
বঙ্গবন্ধুর অনুসারী কোন সরকার রাষ্ট্র ব্যবস্থা আসবেন, সেটা হতে পারে আওয়ামী লীগ, সেটা হতে পারে অন্য কেউ, কিন্তু বঙ্গবন্ধু, বাংলাদেশ, ৭১, এই এবং আমাদের স্বাধীনতার 4 স্তম্ভের উপর ভিত্তি করে তারা যখন বিচার ব্যবস্থা পুনর্গঠন করবেন, তখন আমি বলতাম যে অবশ্যই আপনারা কেউ ওনার গায়ে হাত দেবেন না, আমরা তার সঠিক জাস্টিস তাকে সার্ভ করব। কিন্তু সেই সার্ভের আগেই তো সে যেটা স্টেপ ডাউন এন্ড পালিয়ে যাওয়া, সেটা মনে হয়। কিন্তু আপনি যে বললেন শাহবাগে তার গণ আদালতে বিচার হবে, তাইলে এই যে আসিফ নজরুল, তারপরে শফিকুল আলম কিংবা মাহফুজ আলম, তারা কি বসে থাকবে? তারা তাকে সেট করবে না? তাদের কি অবস্থা হবে? তাদেরকে জনগণ রেহাই দিবে? শুধু ডক্টর ইউনূসকেই গণ আদালতে শাহবাগে তুলবে? তৌফিক মারুফ, আমি জানি না আমার এই শব্দগুলো আজকে প্রয়োগ করা সঠিক হচ্ছে না, কিন্তু এখন আর আমি প্রয়োগ না করে পারছি না। তাদের গায়ে চামড়া থাকলে তো তারা আসবে, তাদের অবস্থান, তাদের অবস্থান যদি ঠিক থাকে তখন তো তারা আসবে। এই যে মোহাম্মদ নজরুল ইসলাম, যাকে আসিফ নজরুল হিসাবে আমরা এখন চিনি, উনি নাকি আইনশাস্ত্রের পড়াশোনা করেন। আমি ওনাকে অনেকবার আহ্বান করেছি, এখনো আমি চ্যালেঞ্জ করি, আপনি আমার সাথে আসুন, কথা বলুন। আইনশাস্ত্র নিয়ে যদি আপনি ছাত্রদেরকে বুঝান, তাহলে আপনি যখন বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা, তখন কি করে একজন মানুষ বিনা বিচারে 14 মাস জেলে থাকতে পারে? এটা তো পৃথিবীর 3টি বড় বড় আইনের কালচার, কমন ল, রোমান ল এন্ড শরিয়া। কোন আইনের কালচারই হয় বিচার, আপনি জাস্টিস, আপনি তাকে সার্ভ করুন, না হলে তাকে মুক্ত করে দেন। আর যে সকল ব্যক্তিরা, আমি বলবো স্পেশালি আমাদের কলিগেরা, আমাদের সাংবাদিক যারা সিনিয়র, যাদেরকে দেখে দেখে আমরা সাংবাদিকতা শিখেছি, তাদেরকে 14 মাস ধরে জেলে পুরে রেখে বিনা বিচারে আপনাকে বলছেন যে আপনি আইন শাস্ত্র নিয়ে পড়াশোনা করেন। অতএব ওনারদের যদি চামড়া জীবিত থাকে তাহলে আসবেন তো ডক্টর ইউনূসকে রক্ষা করতে। হ্যাঁ, ডক্টর ইউনূস, আমি এই বিশ্লেষণটা আরেকটু গভীর করতে চাই এই জন্যে যে ডক্টর ইউনূসের পরিণতি কি হবে। ডক্টর ইউনূসের স্টেপ ডাউনের পূর্বেই হয় উনি যে কোনো উপায়ে আমেরিকার সহযোগিতা চাইবেন। আমার মনে হচ্ছে বর্তমান যে সবচেয়ে পপুলার আমেরিকান প্রেসিডেন্ট, উনাকে ইতিমধ্যে সিগন্যাল দিয়েছেন, যেটা বলেছে আমাদের তুলসী গাবার্ড, যে আমরা রেজিম চেঞ্জের নীতিতে আমরা নেই। সেখানে কিন্তু অনেকটাই আমি মনে করি এটার অ্যাটলিস্ট 10 to 15% এই সিগন্যালটুকু বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ যে সম্পূর্ণ রূপে, যেটা আমেরিকার ডিপ স্টেটও ভেবেছিল না যে এই রকম অবস্থা করবে, তারা ভেবেছিল রেজিম চেঞ্জ হবে, তারপরে নির্বাচন আসবে, সেই নির্বাচনে তাদের তাবেদার কোন সরকারকে তারা বসাবে। কিন্তু ডক্টর ইউনূস যে নিজেই এই ক্ষমতা পরিপক্ক করার জন্য সমস্ত যেটা আমেরিকান বিরোধী, আমেরিকান স্বার্থ বিরোধী, যখনই কেউ বলে যে, আমি বলছি ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলো, তারা তো এই ধরনের করে তারা দোয়া করে যে আল্লাহ তুমি আমাকে আমেরিকার ভিসা করে দাও। তারপরে আমেরিকার ভিসা হলে সে মোনাজাতে আল্লাহকে ধন্যবাদ দিয়ে সে আমেরিকাতে এসে প্রথম মসজিদে গিয়েই আবার বললে, আল্লাহ তুমি এই কি জানি বলে যাদেরকে জাহিলিয়াত বা এই যাদেরকে বলা হয় আর কি, যে কি জানি অন্য ধর্মের মানুষদেরকে যে গালি দেওয়া হয়, এই নাস্তিক, নাসারা, এই দেশকে তুমি ধ্বংস করে দাও। এটা কিন্তু আমেরিকান ডিপ স্টেট খুব ভালো করে জানে, আমেরিকান সরকার এটা ভালো করে জানে যে এই যারা এখন বাংলাদেশের ক্ষমতায়, তারা কিন্তু দিন দোয়া করে যে এই আমেরিকাকে তুমি ধ্বংস করে দাও, কারণ আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করে, আমেরিকা প্যালেস্টাইনিদের বিরুদ্ধে। অতএব এই ইউনূসকে দিয়ে যে ভবিষ্যৎ তাদের অন্ধকার, এখানে যে আরেকটি এরকম রাষ্ট্র তৈরি হচ্ছে, যে রাষ্ট্র আমেরিকার জন্য হুমকি হয়ে দাঁড়াবে, সেই রাষ্ট্রের যে প্রধান হিসাবে বসে আছেন ডক্টর ইউনূস, হয়তোবা আমেরিকা ইতিমধ্যে ওনাকে বলে দিয়েছেন দক্ষিণে বঙ্গোপসাগর আর সারা চতুর্দিকে ভারততে আপনাকে আমরা নিয়ে আসবো কি করে। সেই জন্য এখন ডক্টর ইউনূসের মুখ থেকে কিন্তু
আর কোনো শব্দ হয় না যে আমরা ভারতকে কি জানি অশান্তিতে রাখবো, এরকম কিছু বলা হচ্ছে না। জি, অনেক ধন্যবাদ। স্টেপ ডাউন টু শাট ডাউন ইজ অনলি আমার মনে হচ্ছে মুহূর্তের বিষয়, যে কোনো মুহূর্তের